একদিকে ইসরায়েল এবং আমেরিকা, অন্যদিকে ইরান। এই যুদ্ধের মধ্যে ভারত এখন কিন্তু প্যাঁচে পড়ে গেছে। ভারত প্রভাবিত হতে শুরু করেছে। ভারতের একটা বড় ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে এই যুদ্ধের কারণে। আপনাদেরকে স্পষ্টভাবে বলে দিই, ভারত প্রথম থেকেই চেষ্টা করেছিল যে এই যুদ্ধে সরাসরি জড়াবে না, তটস্থ থাকবে। কিন্তু ব্যাক চ্যানেলে মোসাদের সঙ্গে আরএনএডব্লিউ অর্থাৎ ভারতের যে গোয়েন্দা বাহিনী, তাদের সঙ্গে কি কথোপকথন হচ্ছে এই বিষয়গুলো তো কোনোদিন সামনে আসবে না। কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই যুদ্ধ শুরু হওয়ার কয়েকদিন আগেই আমরা দেখলাম ইসরায়েলে গেলেন। ইসরায়েলের ক্ষমতা যার হাতে রয়েছে তার নাম বেঞ্জামিন নেতানিয়াহু। বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাক্ষাৎ করেছেন এবং সাক্ষাৎ করার সময় নেতানিয়াহু প্রধানমন্ত্রীকে বলেছেন তিনি খুব ভালো বন্ধু, শুধু বন্ধু নয়, এখন ভাইয়ের মতো, ব্রাদার, একেবারে কোট আনকোট ব্রাদার শব্দ ব্যবহার করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্য। অর্থাৎ ভারতের সঙ্গে ইসরায়েলের এই মুহূর্তে স্ট্র্যাটেজিক পার্টনারশিপ বলুন, সহযোগিতা বলুন বা যাই বলুন, বন্ধুত্ব বলুন, দুই রাষ্ট্রের সম্পর্ক ভাইয়ে ভাইয়ের মতো অতীতের সময় থেকেই রয়েছে। আমাদের বিপদের দিনে যেই দেশটা সব সময় পাশে ছিল তার নাম হচ্ছে ইসরায়েল। বিশেষ করে 1971-এর যখন ভারত পাকিস্তান যুদ্ধ হচ্ছে, বাংলাদেশের স্বাধীনতা পর্ব, সেই সময় এই ইসরায়েল ভারতের কাছে ভাইয়ের মতো হয়ে দাঁড়িয়েছিল, বন্ধুর মতো দাঁড়িয়েছিল। বন্ধুর মতো দাঁড়িয়েছিল কার্গিল যুদ্ধের সময়, যখন গোলা বারুদ আমাদের কমে আসছে, ফুরিয়ে আসছে, তখন কিন্তু তারা আমাদেরকে ড্রোন দিয়ে সাহায্য করেছিল, তারা আমাদেরকে গোলা বারুদ দিয়ে সাহায্য করেছিল। এখন সময় এসেছে ভারতের পাশে দাঁড়ানোর। ভারত ইসরায়েলের পাশে কিভাবে দাঁড়াচ্ছে সেটা তো কোনোদিন সামনে আসবে না, তার অনেক কূটনৈতিক কারণ রয়েছে। কিন্তু এই যুদ্ধের ফলে আজকে আমরা আলোচনা করব যুদ্ধ কোন দিকে যাচ্ছে এবং ভারতের কি কি ক্ষতি হচ্ছে। প্রথমে ভারতের ক্ষতির কথা আপনাদেরকে বলি, কারণ আমাদের ইনভেস্ট সবসময় ভারতের পক্ষেই থাকবে, দেশের পক্ষে থাকবে। তাই ভারতের এই মুহূর্তে যুদ্ধে না জড়িয়েও কি 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 ক্ষতি হলো সেগুলো আপনাকে বলি। যেই মুহূর্তে আপনার সঙ্গে আমরা সাক্ষাৎ করছি, এই বিষয় নিয়ে আলোচনা করছি, আজকের দিনে অর্থাৎ 4 তারিখ সেন্সেক্স 1500 পয়েন্ট নেমে গেছে। সরাসরি ভারতীয় অর্থনীতির ক্ষতি হচ্ছে। অন্যদিকে নিফটি, আরেকটি যে এজেন্সি রয়েছে, নিফটিরও কিন্তু শেয়ার পড়তে শুরু করে দিয়েছে। টাকার পরিমাণ হু হু করে করছে, টাকার দাম, টাকার মান কমতে শুরু করে দিয়েছে। ভারতীয় মুদ্রার দামের পতন হচ্ছে। তেলের দাম ভারতে আর কয়েকদিনের মধ্যেই বাড়তে শুরু করবে। তার কারণ আমি আপনাদেরকে ব্যাখ্যা করব। প্রথম কারণ হচ্ছে স্ট্রেট অফ হরমুজ প্রণালী, যেখান থেকে সারা পৃথিবীর তেলের 20% ওখান থেকেই পাস করে কাঁচা তেল। সেই স্ট্রেট অফ হরমুজ বা হরমুজ প্রণালী বন্ধ হয়ে গেছে। সেখানে 10টি ট্যাঙ্কার ইরান বারণ করে রেখেছে যে এই জায়গা থেকে যাতায়াত করা যাবে না, তা সত্ত্বেও যাতায়াত করেছিল। 10টি ট্যাঙ্কার ইরান একেবারে মিসাইল পাঠিয়ে শেষ করে দিয়েছে, ডুবিয়ে দিয়েছে, জ্বালিয়ে দিয়েছে। ফলে স্ট্রেট অফ হরমুজ বন্ধ। এবং ইসরায়েলের ক্ষেপণাস্ত্রের হামলায় আমরা দেখতে পাচ্ছি ইরানের বহু তেল সংশোধনাগার পুড়ে গেছে। ইরানের পাল্টা প্রত্যাঘাতে সৌদি আরবের বৃহত্তম তেল সংশোধনাগার সেটা পুড়ে গেছে। এই যে তেল যে খনিগুলো রয়েছে, সংশোধনাগার রয়েছে, এইগুলো পুড়ে গেলে এর সরাসরি প্রভাব পড়ে হচ্ছে আমাদের যে পেট্রোলিয়াম রয়েছে তার উপরে। অর্থাৎ পেট্রোল ডিজেলের দাম কিন্তু বাড়তে চলেছে। অলরেডি 10% প্রাইস হাইক হয়েছে পার ব্যারেল, অর্থাৎ $80 প্রতি ব্যারেল দাম কিন্তু বেড়ে গেছে, আরও বাড়ার সম্ভাবনা আছে। ইরানের যে সব থেকে বড় অয়েল রিফাইনারি, যার নাম হচ্ছে খুজেস্তান অয়েল রিফাইনারি, সেটা কিন্তু পুরো ছাই হয়ে গেছে। ভারতের এইটা হচ্ছে স্পষ্ট ক্ষতির জায়গা। ভারতে যদি তেলের দাম বাড়ে, তেলের দাম বাড়লে আপনারা জানেন যে সব সময় তেলের দাম বাড়লে কিন্তু জিনিসপত্রের দামও বেড়ে যাবে। জিনিসপত্রের দাম বাড়লে কিন্তু ভারতের যে বাজার রয়েছে সেই বাজারে কিন্তু ক্ষতি হবে। এই ক্ষতিটা ভারতকে সামাল দেওয়াটা কোনো বড় ব্যাপার নয়, কিন্তু মধ্যবিত্তের পকেটে টান পড়বে। সরাসরি পেট্রোল ডিজেলের দাম বাড়বে, গ্যাসের দাম বেড়ে যাবে। গ্যাসের দাম ভোটের সময় বাড়া মানে এর দায়ও সরকারের ঘাড়েই চাপবে। অন্যদিকে আরেকটা ডিভিডেন্টের জায়গা আছে। ডিভিডেন্টের জায়গা নেই তা কিন্তু নয়। আপনারা জানেন যে ভারতের মুসলিম সমাজের একটা বড় অংশ এই মুহূর্তে কাশ্মীর থেকে কন্যাকুমারী কেঁদে ভাসাচ্ছেন। দুঃখ হচ্ছে তাদের যে ইরানের আয়াতুল্লাহ খামেনি, তারাও তাকে নেতা মনে করতেন। আমরা দেখতাম যে বামেদের সঙ্গে ইসলামের একটু অনেকটা মিল রয়েছে, জানেন তো। যেমন একটা সময় বামেদের একটা অংশ ভারত আর যখন চীনের যুদ্ধ হয় তখন বলেছিল
যে চীনের চেয়ারম্যান আমাদের চেয়ারম্যান, বামেদের একটা অংশ বলেছিল। পরবর্তীকালে সিপিএম প্রতিবাদ জানিয়েছে, সিপিএম বলেছে না 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 আমরা করিনি, ওটা উগ্র বাম যারা রয়েছেন তারা এটা বলেছেন, এটসেট্রা এটসেট্রা। ফলে চীনের কিছু হলে বামেদের যেমন কষ্ট হয়, ঠিক তেমনই ইসলামী দুনিয়াতে কোনো কিছু ঘটলেই ভারতীয় মুসলিমরা তারাও মনে করেন তাদের মধ্যে একটা অংশীদারিত্ব আছে। এবার শিয়া সুন্নি ব্যাপারটা আলাদা, কিন্তু ভারতবর্ষে শিয়া সুন্নির বিভেদ হয় না। সুন্নি প্রথা থাকলেও মানলেও তিনি শিয়ার ব্যাপারেও তিনি কান্না জুড়ে দিতেই পারেন বা দুঃখ পেতেই পারেন, যার যার দুঃখ পাওয়াটা ব্যক্তিগত ব্যাপার। কিন্তু সমালোচনা করার অপরাধে এই সময় এই গন্ডগোলটা চলছে, ভারতীয় মুসলিমরা কেন ইরানের হয়ে কাজ, যে প্রশ্ন করেছিল একজন সাংবাদিক বললো না, সেই ইউটিউবার, সাংবাদিক অবশ্যই নয়, সে বেসিক্যালি রোস্টিং ভিডিও বানায়। প্রহ্লাদ মাইতি বিরাটি কলেজে আমার জুনিয়র ছিল, পড়াশোনা করতো আমার সাথে, সেও ইউটিউবার, তার 1 মিলিয়নের উপরে সাবস্ক্রাইবার, অনেক আগে থেকে সে তার ইউটিউব চ্যানেল চালায়, রোস্টিং ভিডিও, সাংবাদিকতা নয়, আমি আবারও সংশোধন করে দিচ্ছি। তো সেই ইউটিউবারকে গ্রেফতার করা হয়েছে, উত্তর 24 পরগনার পুলিশ তাকে গ্রেফতার করেছে। বারাসাত থানায় বিক্ষোভ হয়েছে যে কেন এরকম হিন্দু মুসলিম বিভেদ করছে এই ইউটিউবার, একে গ্রেফতার করা হোক। পুলিশও তারপর গ্রেফতার করে নিয়েছে। এদেশে বাক স্বাধীনতা মানে এইটুকুই, আপনি নির্দিষ্ট কোনো বিষয়ে কথা বলতে পারবেন না। কথা বলতে গেলে কি বলতে হবে, কি বলা যাবে না বলা যাবে, অন্য অনেক গভীর ব্যাপার, আমিও ঢুকতে চাই না ভোটের আগে এর মধ্যে, যে ফালতু একটা বিষয়ের মধ্যে জড়াতে চাই না। কিন্তু মূল বিষয়টা যেটা রয়েছে যে এই যুদ্ধে ভারতের ভূমিকা আমার খুব ভাবিয়েছে, যে এই যুদ্ধ শুরু হওয়ার আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইসরায়েল সফরে গেলেন। প্রধানমন্ত্রী কি জানতেন যে এরকম যুদ্ধ হতে যাচ্ছে? প্রধানমন্ত্রী কি জানতেন না যুদ্ধ হবে? এরকম সময়টা তিনি গেলেন, এবং যুদ্ধের যে মাত্রাটা এখন যাচ্ছে তাতে ভারতও প্রভাবিত হয়ে যাবে কয়েকদিনের মধ্যে, আপনারা মিলিয়ে নেবেন, কারণ এর প্রভাব আরও বেশ কয়েকটা যুদ্ধের দিকে পড়বে। আমরা দেখতে পাচ্ছি আমেরিকা ইসরায়েল যে জয়েন্ট অ্যাটাক করছে তাতে 555 জন ইরানি নাগরিক প্রাণ হারিয়েছেন, লেবনানের 31 জন প্রাণ হারিয়েছেন, 170 জন স্কুল স্টুডেন্ট মারা গেছে। এইগুলো হচ্ছে তথ্য, কিন্তু আসল যে গল্পটা, হিজবুল্লাহর 250টা টার্গেট ধ্বংস করে দেওয়া হয়েছে। যুদ্ধটা হচ্ছে সরাসরি, আপনাদেরকে বলে দিচ্ছি, ইরান সমর্থিত যে সন্ত্রাস রয়েছে সেই সন্ত্রাসটাকে দমন করার চেষ্টা করছে ইসরায়েল আমেরিকা। আপনি কোন পক্ষে থাকবেন সেটা আপনার ব্যাপার, কিন্তু তথ্য বলছে যে ইরান যেভাবে সন্ত্রাসবাদীদের সন্ত্রাসকে সমর্থন জুগিয়েছে, বিশেষ করে হিজবুল্লাহ, তারাও একটি সন্ত্রাসী গোষ্ঠী, আমরা সকলেই জানি। হামাস, যারা 7ই অক্টোবর 2023 যে গন্ডগোলটা পাকিয়েছিল, তারপর পরপর থেকে এখন যে গন্ডগোলটা চলছে, যে গাজার সাথে যে ইসরায়েলের যুদ্ধ, যেখান থেকে সূত্রপাত হয়েছিল, এই হামাসকে তো পুষে পেলে বড় করেছে তো ইরান সারা পৃথিবীতে সন্ত্রাসের চাষ করে পরোক্ষভাবে। এমনকি আমাদের ভারতের বিরুদ্ধেও বারংবার ইরান কথা বলেছে। কাশ্মীরের ইস্যুটাকে নিয়ে ইরান সবসময় পাকিস্তানের পাশে দাঁড়িয়েছে। ফলে ইরানের যা হয়েছে, ভারতবর্ষের মানুষরা যতই কেঁদে কেটে ভাসিয়ে দিন ভারতবর্ষের মুসলিমরা, ইরান সবসময় ভারতের পাশে থেকেছে এমনটা নয়। ইরানে ভারতের একটি চাবাহার বন্দর তৈরি করার কথা ছিল, সেটা কিন্তু এখনো তৈরি করতে পারেনি ভারতবর্ষ। ইরান কিন্তু পয়সাটা নিয়ে নিয়েছে, কিন্তু তারপর স্যাংশন হয়ে গেছে আমেরিকার তরফ থেকে, ভারত করতে পারেনি। অন্যদিকে ইরানের সঙ্গে আবার দেখা গেছে বিভিন্ন সময় আমাদের সম্পর্ক ভালো হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আয়াতুল্লাহ খামেনেই বেশ কয়েক বছর আগে আমাদের ভারতবর্ষে এসে তিনি ঘুরেও গেছেন। এই আয়াতুল্লাহ খামেনি নাকি তার পূর্বপুরুষরা উত্তরপ্রদেশের সঙ্গে তাদের যোগ রয়েছে, ফলে ভারতের সঙ্গে যে তাদের একেবারে যোগ নেই এ কথা আমরা বলতে পারবো না। এর মধ্যে ভারতবর্ষের অফিসিয়াল স্ট্যান্ড কি এই মুহূর্তে? ভারতবর্ষের স্পেশাল একদম যে স্ট্যান্ডটা রয়েছে, সঠিক স্ট্যান্ড, সেটা হচ্ছে যে ভারতবর্ষ সুন্নি দুনিয়ার পাশে কিন্তু দাঁড়িয়েছে। আমরা যেটা দেখতে পাচ্ছি, ইউএই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্পষ্টভাবে নিন্দা জানিয়েছেন ইরানের যে হামলা হয়েছে ইউনাইটেড আরব আমিরাতের উপরে এবং দুবাইয়ের উপরে যে হামলা হয়েছে তার নিন্দা জানিয়েছেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে প্রত্যেকটা মুসলিম দেশের সম্পর্ক ভালো। একটা রাষ্ট্র চালাতে গেলে যা যা করা উচিত নরেন্দ্র মোদী সেদিকেই এগোচ্ছেন। এবার তার যা সিদ্ধান্ত আমরা একেবারে সর্বান্তকরণে সমর্থন জানাচ্ছি, যে এই মুহূর্তে দরকার রয়েছে, কারণ ইরান যেটা করছে এই মুহূর্তে সেটা হচ্ছে সমস্ত সিভিলিয়ান জায়গাগুলোতে, অসামরিক জায়গাগুলোতে হানা দিচ্ছে, তারা মিসাইল পাঠিয়ে ধ্বংস করে দিচ্ছে।
সেটা ইসরায়েলের মধ্যে হতে পারে, সেটা দুবাইয়ের মধ্যে হতে পারে, সেটা সাউদির মধ্যে হতে পারে, বিভিন্ন জায়গায় হামলা করছে একেবারে সাধারণ মানুষের জায়গায়। এবং আমেরিকার তরফ থেকে বা ইসরায়েলের তরফ থেকে দাবি করা হচ্ছে যে তারা সন্ত্রাসমূলক কাজকর্ম যেখান থেকে অপারেট হয় বা ইরানের রাষ্ট্রীয় যে কাঠামো রয়েছে যেখান থেকে সন্ত্রাসকে পরিষেবা দেওয়া হতো সেই জায়গাগুলোতে তারা হানা দিচ্ছে। একেবারে স্পষ্ট বার্তা এরকম, যার জন্যই আপনারা দেখবেন যে এর পরে যিনি রাষ্ট্রপ্রধান হতেন তার কথাও শোনা যাচ্ছে যে তিনিও প্রয়াত হয়েছেন, আর কয়েক ঘন্টা বা কয়েক দিনের মধ্যে আমেরিকা ইসরায়েল এটাকে প্রকাশিত করে দেবে। অ্যাসেম্বলি অফ এক্সপার্টস, আমাদের যেরকম সংসদ ভবন রয়েছে তাদের ইরানের রয়েছে অ্যাসেম্বলি অফ এক্সপার্টস, সেখানেও মিসাইল ফেলে উড়িয়ে দেওয়া হয়েছে। ইসরায়েল আমেরিকার তরফ থেকে অ্যাসেম্বলি অফ এক্সপার্ট ধ্বংস করে দেওয়া হয়েছে, যেটা ইরানে অবস্থিত। ইরানের গবেষণাগার মানে যেখানে নিউক্লিয়ার গবেষণাগার ছিল, সেই নিউক্লিয়ার গবেষণাগার অলরেডি ধ্বংস করে দেওয়া হয়েছে। যারা নিউক্লিয়ার সায়েন্টিস্ট ছিলেন তাদেরকে একেবারে এলিমিনেট করে দেওয়া হয়েছে, তাদেরকে একেবারে 72 হুরের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে। ইরানের যারা রাষ্ট্রপ্রধানরা রয়েছেন তারা এখন বেশিরভাগ বেঁচে নেই। ইরানের সমর্থিত হামাসের যারা বড় বড় নেতা ছিল তারা মারা গেছে, হিজবুল্লাহর বড় বড় নেতারা ছিল। পুরো একেবারে ইসরায়েল আমেরিকার এবারে যে লড়াইটা হচ্ছে সেটা হচ্ছে ইরান সমর্থিত যে সন্ত্রাস, সেই সন্ত্রাসী কার্যকলাপকে পুরো নিশ্চিহ্ন করে দেবে তারা। গাজা থেকে সন্ত্রাসের ব্যাপারটাকে অনেকটাই মুছে ফেলা গেছে। এবার লেবানন, ইরান সমর্থিত যে সন্ত্রাসী কাজকর্ম আছে সেটাকে বন্ধ করার চেষ্টা হচ্ছে। এর মধ্যে আরেকটা ছোট্ট আপডেট রয়েছে যেটা আপনাদেরকে দিয়ে দিই, সেটা হচ্ছে ইউরোপে কিন্তু অলরেডি 30 থেকে 45% গ্যাসের দাম বেড়ে গেছে। ভারতবর্ষের কাছে আর 55 দিনের অয়েল রিজার্ভ আছে, 55 দিনের রিজার্ভ। গ্যাস তো বেশি দিন রিজার্ভ করে রাখা যায় না, তবে তেলটা অনেক জায়গায় স্টক করে রাখা যায়, তাও 55 দিনের আছে। এই যুদ্ধ যদি আরও 30 দিনের বেশি চলে তাহলে ভারতকে বিকল্প হিসেবে অন্য কোনো দেশের কাছ থেকে তেলটা কিনতে হবে বা এই রুটটাকে চেঞ্জ করতে হবে, নতুন কিছু একটা ভারতকে ভাবতে হবে। নিশ্চয়ই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বা বিদেশ মন্ত্রক বা পেট্রোলিয়াম মন্ত্রক এটা নিয়ে ভাববেই। এবার যে ব্যাপারটা হচ্ছে, আরেকটা আপডেট ছোট্ট দিয়ে দিই, তারপর ভারতের আরেকটা সমস্যার কথা আপনাদেরকে বলবো এবং পশ্চিমবঙ্গের রাজনীতিতে তার প্রভাব কি পড়বে সেটাও বলবো আপনাদেরকে। সৌদি এবং বাহরিনের রাজা মানে সুন্নি দুনিয়ার রাজা, এরা কিন্তু নিজেদের মধ্যে কথা বলছেন। সৌদির যিনি যুবরাজ আছেন মোহাম্মদ বিন সালমান, তার সঙ্গে বাহরিনের রাজার কথা হয়েছে যে পরিস্থিতি কিভাবে ঠান্ডা করা যায়। এবং ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনিও কথা বলেছেন বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে এবং বলেছেন যে এই যুদ্ধটা যত তাড়াতাড়ি বন্ধ করে দেওয়া যায় সেই দিকে আমরা এগোলে ভালো হয়। এটা তো গেল আপডেটগুলোর কথা। এবার আসবো হচ্ছে ভারতবর্ষ, তার আশেপাশেও যুদ্ধের ঘটা যুদ্ধের ছায়া দেখা যাচ্ছে। ফলে ভারত একেবারে যে জড়িয়ে পড়বে না এটা আমরা বলতে পারছি না। অন্যদিকে পশ্চিমবঙ্গের রাজনীতিতে এর প্রভাব স্পষ্টভাবে বলি যে যেভাবে ইসরায়েল ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতাকে এলিমিনেট করেছে বা তাকে খতম করেছে, সেইভাবেই পাকিস্তানও কিন্তু তালিবানের যে সর্বোচ্চ নেতা অর্থাৎ আফগানিস্তানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আখুনজাদা তাকেও কিন্তু এলিমিনেট করেছে, তাকেও কিন্তু খতম করেছে। এই খতম করার ফলে পাকিস্তানের সঙ্গে তালিবানের যুদ্ধ অর্থাৎ আফগানিস্তান এবং পাকিস্তান ভয়ঙ্কর একটা যুদ্ধ কিন্তু আমরা দেখতে যাচ্ছি। এক্ষেত্রেও ভারতের সমর্থন সবসময় যেমন আফগানিস্তানের পাশে থাকে, এখনও আমরা সেটাই মনে করি যে ভারতের সমর্থন আফগানিস্তানের দিকে থাকবে। কিন্তু ভারতীয় মুসলিমরা কোন দিকে যাবেন, কার পক্ষ নেবেন আমরা জানি না। পাকিস্তানের পক্ষ নেবেন না তালিবানের পক্ষ নেবেন, এক্ষেত্রে আমরা সোশ্যাল মিডিয়ায় তার উদাহরণ নিশ্চয়ই আগামী দিনে দেখতে পারবো। অন্যদিকে যখন এই ঘটনাটা ঘটবে, পাকিস্তানের সঙ্গে তালিবানের যুদ্ধ বা আফগানিস্তানের যুদ্ধ হবে, তখন পাকিস্তানের ভিতরেও গন্ডগোল হবে। পাকিস্তানের মধ্যে যারা টিটিপি ফাইটার আছে, তাহরিকে তালিবান পাকিস্তানের মধ্যে থাকে, কিন্তু পাকিস্তানের রাষ্ট্রের সঙ্গে তাদের সমস্যা আছে, তারা তালিবানপন্থী, তারা পাকিস্তানের সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়বে। অন্যদিকে বলোচিস্তান, অলরেডি বলোচিস্তানের বহু এলাকা পাকিস্তানের আর্মির হাতছাড়া হয়ে রয়েছে। বলোচ মুভমেন্টও এই সময় একটা চরম আকার কিন্তু নিতে চলেছে, ফলে পাকিস্তান বেকায়দায় পড়বে। এবং যেহেতু বালুচিস্তানের তরফে ভারতীয়দের মানসিক একটা সমর্থন থাকে, যেহেতু বালুচিস্তান মুভমেন্টের ভারত কোনো বিরুদ্ধাচরণ করে না, যেহেতু তালিবানের পক্ষে ভারত আছে, ফলে পাকিস্তান কিন্তু এই যুদ্ধে জড়ালে ভারতের গায়েও কিন্তু দাগ লাগানোর চেষ্টা করতে পারে বা ভারতের সঙ্গেও আবার একটা সংঘাতের বাতাবরণ তৈরি হতে পারে। আমরা কিন্তু এটা মনে করছি এরকম একটা সময় আসতে চলেছে। এর রাজনীতিতে কি প্রভাব পড়বে
এত বড় ঘটনা ঘটলে বা এখন যা ঘটনা ঘটছে তার একটা পশ্চিমবঙ্গে রাজনৈতিক প্রভাব আছে। আমরা দেখতে পাচ্ছি ইরানের যিনি মারা গেলেন, ওখানকার সর্বোচ্চ নেতা, ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনেই, এই খামেনেই তো ওখানকার মহিলাদেরকে নির্যাতন করতো। খামেনেই মহিলাদেরকে বোরকা না পরলে তাদেরকে শাস্তি দিত, মেরে ফেলতো, অত্যাচার করতো, মুক্তকামী মানুষদের কথা বলতে দিত না, এমনকি ভারত বিরোধী ভূমিকাও নিয়েছে। এই খামেনেই এর সমর্থনে যখন ভারতের একটা মুসলিম সমাজের একটা অংশ নামছেন, তখন কিন্তু হিন্দু সমাজের অংশও বিষয়টাকে দেখছেন এবং তারা কিন্তু ভালোভাবে নিচ্ছেন না। সোশ্যাল মিডিয়া আপনারা দেখতে পাবেন যে হিন্দু সমাজের একটা বড় অংশ বলছে যে বেগানি সাদিমে আবদুল্লাহ দিবানা, মানে ভারতবর্ষের তো এটা কোনো ব্যাপার নয়, ইসরায়েল, ইরান এবং আমেরিকা বুঝবে এখানে ভারতের কি কাম। একদিকে ইসরায়েল আছে, অন্যদিকে ইরান আছে, একদিকে ইসরায়েলের সঙ্গে আমেরিকা আছে, এখানে ভারতবর্ষের তো কোনো লড়াই অংশীদার নয়, ফলে আমরা কেন কারো সাইড নেব, কেন কারোর জন্য কাঁদতে যাব। কিন্তু আমরা দেখতে পাচ্ছি ইরানের জন্য এখানকার একটা অংশের মানুষ কিন্তু কান্নাকাটি করছে, তাদের দুঃখ হচ্ছে, ছাতে পিটাচ্ছে তারা। আর তখন হিন্দু সমাজ মনে করছে যে মুসলিমদের কোনো জায়গায় কিছু হলেই এরা তো এককাট্টা হয়ে পড়ে, ফলে আমাদেরও এককাট্টা হওয়ার প্রয়োজন আছে। সমাজে কিন্তু একটা ডিভিশন লক্ষ্য করা যাচ্ছে, আপনি স্বীকার করুন বা না করুন, এর প্রভাব আগামী দিনে নির্বাচনেও পড়বে। হিন্দু ভোটকে ইউনাইট করতে এটা কিন্তু প্রভাবিত করবে। কারণ আমরা সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি, যখন প্রশ্ন করা হচ্ছে এদের যে বাংলাদেশের হিন্দু মূল্যের, প্রথমে বলছেন তারা আমরা ইরানের জন্য নয়, আমরা মানবতার জন্য এখানে এসেছি। যখনই প্রশ্ন করা হচ্ছে যে বাংলাদেশে হিন্দু মারা গেছিল তখন কি আপনারা এরকম প্রোটেস্ট করেছেন, তখনই দেখছি যে সাংবাদিকদের ক্যামেরাকে তারা আড়াল করার চেষ্টা করছেন, সরে যাওয়ার চেষ্টা করছেন, উত্তর দিচ্ছেন না, খারাপ বিহেভ করছেন। ফলে বোঝা যাচ্ছে যে এটা নামে মানবতার পক্ষে হলেও আসলে ধর্মীয় কারণেই তারা ময়দানে নামছেন। ফলে ধর্মীয় কারণে মুসলিম সমাজ যদি ময়দানে নামে, নিজেদের আখেরটা গুছিয়ে নেওয়ার চেষ্টা করে বা ভালো মন্দ বোঝার চেষ্টা করে, হিন্দু সমাজও মনে করছে যে তাদেরও এখন এককট্টা থাকার দরকার এবং ভোটের সময়ও তাদের ইউনাইটেড থাকা দরকার। ফলে এর একটা ডিভিডেন্ড আমাদের কিন্তু পশ্চিমবঙ্গের নির্বাচনে ভারতীয় জনতা পার্টিও এর ডিভিডেন্ড তুলবে। মুসলিমদের একটা ভোটের অংশ যদি, সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে মিছিলগুলো যখন হচ্ছে, যখন তো পুলিশ আটকাচ্ছে না, ফলে ধরে নিতে হবে পুলিশ চাইছে বলেই মিছিলগুলো হচ্ছে, এবং পুলিশ যদি চায় মিছিলগুলো হয় তাহলে ধরে নিতে হবে যে এর লাভ একটা অংশ তৃণমূল কংগ্রেসও নিতে পারে, মুসলিম ভোট তৃণমূল কংগ্রেসে যেতে পারে, হিন্দু ভোট বিজেপির দিকে আরও বেশি কনসলিডেট হতে পারে। একেবারে ভোট কনসলিডেশনের জায়গাটা কিন্তু মারাত্মক জায়গায় যেতে পারে এই ঘটনার পর। কারণ আমরা জানি যে বাংলাদেশে পরপর যে ঘটনাগুলো হয়েছে, হিন্দু নির্যাতনের ঘটনা, তারপর হিন্দু ভোট ব্যাংকের একটা বড় অংশ বিজেপির দিকে ঝুঁকেছে, বিজেপির হিন্দু ভোট ব্যাংকটা আরও বেড়েছে, এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে মুসলিম ভোট ব্যাংক যে সরে যাবে এই আশা তো আমরা রাখি না। যতই মুসলিমদের একটা দল তৈরি হোক, মুসলিমদের প্রতিনিধিরা দল তৈরি করুন, কিন্তু তারা এককাট্টা নন এখনো। এক একটা জেলায়, এক একটা বিধানসভায় কেউ কেউ প্রভাবশালী হলেও প্যান ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ পশ্চিমবঙ্গ জুড়ে কোনো রাজনৈতিক দল তারা মুসলিম ভোটের পুরো অংশটা যে এখন কেটে নেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে, সেটা কিন্তু আমরা মনে করছি না। ফলে এর পশ্চিমবঙ্গের নির্বাচনেও কি প্রভাব পড়বে সেটা আপনাদেরকে বিশ্লেষণ করলাম, এবং এই ভিডিওতে বিশ্লেষণ করলাম যে ভারত কিভাবে এই যুদ্ধের মধ্যে একেবারে যে জড়িয়ে যাবে না, বা ভারতের কোনো ক্ষতি হচ্ছে না এমনটা নয়, ভারতও এর মধ্যে কোনো না কোনোভাবে শরিক হয়ে গেছে এই যুদ্ধের মধ্যে, এবং তার কি প্রভাব পড়তে চলেছে সেটা আপনাদেরকে খুব সুন্দরভাবে আমি ব্যাখ্যা করার চেষ্টা করলাম। এই ভিডিও আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলবেন না, চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে নিন, সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন প্রেস করুন যাতে ভিডিও নোটিফিকেশন আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যান। নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেলে কি হবে, আপনারা ভিডিওগুলো আগে ভাগে দেখতে পারবেন, এবং যারা আরও আগে ভিডিও দেখতে চান আমাদের ভিডিও, তারা জয়েন বাটন ক্লিক করে আমাদের মেম্বারশিপ নিন। আমাদের মেম্বারশিপ নিলে ভিডিওগুলো আপনারা অনেক আগে ভাগে দেখতে পারবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক মেম্বার্স অনলি ভিডিওস থাকে, মেম্বার্স অনলি শর্টস থাকে, সেইগুলো আপনারা উপভোগ করতে পারবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীকাল আবার দেখা হচ্ছে। জয়েন বাটন ক্লিক করলে যেটা হয়, আপনারা আমাদের অনুপ্রেরণা যোগান, এবং কেউ যদি আমাদের সুপার থ্যাঙ্কস পাঠিয়ে আমাদের এই লড়াই অংশীদার হতে চান, আপনারা সেটাও করতে পারেন। সুপার থ্যাঙ্কস পাঠান, আমাদের পাশে থাকুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীকাল আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে, আপনাদের এই প্রিয় চ্যানেলে, যার নাম পলিটিক্যাল ডেইলি। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি, পঙ্কজ বিশ্বাস। ভালো থাকবেন।